15, 16 এবং 17তমতে আপনি যদি অনুপস্থিতির কারণে ভাইভাতে বাদ গিয়েছে, অথবা হচ্ছে যে আপনার সার্টিফিকেট জনিত যে জটিলতা আছে সেটার কারণে বাদ গেছে, অথবা কোনো ধরনের যদি আপনি অশোভন আচরণ করে থাকেন সেই কারণে ভাইভাতে বাদ গেছে, নাহলে কিন্তু ভাইভাতে আর কাউকে কি করেনি, বাদ দেয়নি। তো এই ক্ষেত্রে এবার যেটা দেখা যাচ্ছে, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আর নতুন সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা, আপনাদের ভাইবা কিন্তু প্রায় শেষের দিকে। 31 তারিখ আশা করছি ভাইবা কমপ্লিট হয়ে যাবে, ঠিকঠাকভাবে ভাইবাটা শেষ হয়ে যাক, সেটা সবসময় কামনা করি। তো বেসিক্যালি গত কয়েকদিন ধরেই আমাকে অনেকেই হচ্ছে যে আপনারা নক করে জানাচ্ছেন, আপনাদের বিভিন্ন ভাইবা অভিজ্ঞতাগুলো শেয়ার করেছেন, তার জন্য আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তো বেসিক্যালি আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তা হচ্ছে যে আপনারা অনেকে আবার আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাইভাতে আপনি একটু খারাপ হয়েছে, 1 বা 2টা প্রশ্নের উত্তর দিতে পারেননি, বা অনেকে সালাম দিতে ভুলে গেছেন। এক একজনে এক এক ধরনের হচ্ছে যে মেসেজ করেছেন বা আপনাদের অভিজ্ঞতাগুলো জানিয়েছেন। তো মূলত আজকে আমি আসলে বেসিক্যালি ভাইভাতে কি হতে যাচ্ছে সেটা নিয়ে একটা আইডিয়া করার চেষ্টা করব এবং আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব কি হতে পারে, বা সামনে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ ধাপ আসছে। ঈদের পরপরই হচ্ছে যে আশা করছি যে NTRCA দ্রুততার সাথে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে, এবং হচ্ছে যে মেধাবী যে শিক্ষকরা আছেন, যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান করার জন্য অধীর আগ্রহে বসে আছেন, তাদের এই অপেক্ষার প্রহর শেষ হবে, এই প্রত্যাশাটা আমি সবসময় করি। তো আসেন, আপনাদের কিন্তু অনেক ধরনের জিজ্ঞাসা আছে, হ্যাঁ, যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বেসিক্যালি আপনারা মোটামুটি ভাইবা ভালো করে দিয়েছেন, কিন্তু কথা হচ্ছে বেশ কিছু কনফিউশন আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। তো এই ভাইবা রিলেটেড আপনাদের যে বিভিন্ন প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আগে উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর এবার পাস ফেল কেমন হতে পারে সেটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। খুব দ্রুততার সাথে ভিডিওটি শেষ করব, পুরোটা দেখবেন। আশা করছি আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না, কোনো ধরনের কোনো টেনশন আপনাকে করতে হবে না। তো প্রথমে আসেন, দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, ভাইভাতে হচ্ছে 20 মার্কস, এর মধ্যে কিন্তু হচ্ছে যে 12 মার্কস হচ্ছে সার্টিফিকেটে চলে যাচ্ছে, তাই না? তো আপনার সার্টিফিকেট জনিত কোনো জটিলতা না থাকলে আশা করি এখানে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। আপনাদের যেভাবে নাম্বার বন্টন করা আছে সেভাবে কিন্তু আপনারা নাম্বার এখানে পেয়ে যাবেন। তো মূলত আমি একটা অ্যানালাইসিস দাঁড় করানোর চেষ্টা করব, কারণ একটা জিনিস খেয়াল করেন বা একটা জিনিস বোঝার চেষ্টা করেন, এখানে হচ্ছে যে আমরা আমাদের আগের যে নিবন্ধন অভিজ্ঞতা আছে বা দীর্ঘদিন ধরে আমরা নিবন্ধনের সাথে কাজ করছি, নিবন্ধন বিষয়ে কাজ করছি, তো সেহেতু সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে একটা আইডিয়া শেয়ার করা। ব্যাপারগুলো হচ্ছে যে এগুলো কম বেশি পরিবর্তন হতে পারে, কিন্তু আমরা যেটা একটা আইডিয়া করতে পারি যে পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে কি, যে আপনি যদি বিগত বছরগুলো, অর্থাৎ আমি 15 থেকে যদি শুরু করি, 15, 16, 17তম যদি আমরা খেয়াল করে দেখি, যে ভাইভাতে ফেলের পরিমাণটা খুব কম ছিল। আমি অ্যারাউন্ড ধরতে পারি 5% মতো ফেলের পরিমাণ ছিল। ওকে, অর্থাৎ এখানে মূলত শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে ভাইভাটা আছে সেটা মূলত যেটা চেক করা হয় সেটা হচ্ছে যে আপনার NID-টা ভেরিফাই করা হয়, পাশাপাশি হচ্ছে যে আপনার সার্টিফিকেটগুলো একটু চেক করা হয়। অর্থাৎ এইগুলো হচ্ছে যে এই বিষয়গুলোকে একটু বেশি গুরুত্বপূর্ণ, মানে গুরুত্ব দেওয়া হতো আর কি, ঠিক আছে? যে প্রার্থী ঠিক আছে কিনা বা এই জিনিসগুলো ভেরিফাই করা, আপনাকে ভেরিফাই করা, এটাই মূলত সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তো এখানে আবার একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হচ্ছে এইখানে আপনি এই যে পাশ ফেলের যে ব্যাপারটা আসছে, অর্থাৎ আপনাদের কোয়েশ্চেনগুলো এমন ছিল, আমি একটু আপনাদেরকে জিনিসগুলোকে একটু ডিটেলস বলার চেষ্টা করি। আপনাদের কোয়েশ্চেনগুলো এমন ছিল, আপনি 1-2টা প্রশ্ন পারেননি, হ্যাঁ, বা হচ্ছে যে আপনি একদমই কোনো কিছু উত্তর করতে পারেননি, এমন ক্যাটাগরিতে অনেকে আছেন। আবার অনেকে আছেন যে কিছু সিলি মিস্টেক করে ফেলেছেন, হ্যাঁ, সালাম দিতে ভুলে গেছেন বা এরকম কিছু, আপনাদের অনেক অনেক ধরনের SMS আসলে আমি পেয়েছি। তো ব্যাপারটা একটা বুঝার চেষ্টা করেন যে ভাইবার ক্ষেত্রে আসলে বেসিক্যালি কি চেক করা হয়। ভাইবার ক্ষেত্রে হচ্ছে আপনাকে 10টা প্রশ্ন করা হলো, এই 10টার মধ্যে আপনি 8টা পারলে আপনি ভাইবা পাস করবেন, 9টা পারলে আপনি পাস করবেন, বা আপনি কোনোটা না পারলে আপনাকে ফেল করিয়ে দেওয়া হবে, বা 3-4টা না পারলে ফেল করিয়ে দেবে, ব্যাপারটা এমন না। ভাইভাতে আসলে বেসিক্যালি চেক করা হয় যে আপনার আপনার আত্মবিশ্বাস কতটুকু আছে, আপনি কতটা আত্মবিশ্বাসের সাথে আপনি ভাইবাটা ফেস করতে পারছেন, আপনি আপনার যে বিষয়ভিত্তিক জ্ঞান আছে সেখানে আপনার দক্ষতা কতটুকু, বা আপনি কতটুকু কনফিডেন্সের সাথে হচ্ছে যে সেই বিষয়গুলোকে উত্তর দিতে পারছেন, বা আপনার আপনার যেটা মতামত সেটা আপনি প্রকাশ করতে পারছেন, হ্যাঁ, বা আপনার অ্যাটিটিউড দেখা হয়, এই ব্যাপারগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয়।
এখানে এমন না যে আপনাকে 10টা প্রশ্ন করলো, তার মধ্যে আপনি 8টা পারলেন, তাহলে আপনার জব হবে। আপনি একটাও পারলেন না, জব হবে না, এরকম না। আপনি একটা না পারলেও কিন্তু আপনার ভাইভাতে পাস করানোর মতো অবস্থায় থাকবেন। কিন্তু কথা হচ্ছে যে একটা জিনিস কি জানেন, আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি না যে আমি যখন একটা ভাইভা দিতে যাচ্ছি তখন সেই বিষয়ের বিষয়ভিত্তিক জ্ঞানটা আমার অবশ্যই থাকা প্রয়োজন। হ্যাঁ, তো যেমন কলেজ লেভেলের ক্ষেত্রে দেখেন, আমি যেহেতু আইসিটি বিষয়ের প্রভাষক, সেহেতু আমি কিন্তু আপনাদেরকে আইসিটি বিষয়ক অনেকগুলো গাইডলাইন আপনাদেরকে দিয়েছি। সেখানে কিন্তু আমি আপনাদেরকে বারবার বলেছিলাম কলেজ লেভেলের বইটা ভালো করে দেখে যেতে হবে, এবং তাই হয়েছে। কলেজ লেভেলের বই থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন করেছে আর কি। আমি আপনাদেরকে একটা ভাইবা ফাইলও রেডি করে দিয়েছিলাম, আশা করি আপনাদের অনেক উপকারে এসেছে। আপনারা কিন্তু জানাবেন আপনাদের ভাইবাতে আপনাদের সেই ফাইলটা কাজে এসেছে কিনা। তো ব্যাপারগুলো একটু খেয়াল করার চেষ্টা করেন। তো এখানে মূলত আমি যে বিষয়টাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছিলাম, এখানে আপনার বিষয়ভিত্তিক জ্ঞান রাখাটা অনেক বেশি জরুরি ছিল। কিন্তু তাই বলে আপনি কোনোটা পারেননি বলে আপনাকে ফেল করিয়ে দিবে, বা 4-5টা না পারলে যে আপনাকে ফেল করে দিবে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, আপনার সেই কোয়ালিটিটা আছে কিনা, বা অনেকে হচ্ছে যে দেখেন ভাইভা বোর্ডে গিয়ে অনেকে বলেছেন নার্ভাস হয়ে গেছেন। ভাইভা বোর্ডে গেলে নার্ভাস হবেন, এটাই স্বাভাবিক। অনেক এক্সপার্ট মানুষও হচ্ছে যে আপনি যদি ভাইভা বোর্ডের সামনে গিয়ে বসিয়ে দেন, তাহলেও কিন্তু সে কি হয়ে যাচ্ছে, নার্ভাস হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে, এগুলো নিয়ে একদমই টেনশন করার কোনো কারণ নাই। আপনি অযথা এসব বিষয় নিয়ে টেনশন করছেন বা চিন্তা করছেন। আপনি এখন জাস্ট প্রে করতে পারেন এই জিনিসটাই, যে যাতে ঠিকঠাক মতো ভাইভা রেজাল্টটা পাবলিশড হয়ে যায়, এবং যাতে সবকিছু ঠিকঠাক থাকে, এইটাই। কিন্তু এইসব ছোটখাটো বিষয় নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আর পূর্ববর্তী যে অভিজ্ঞতা, সেগুলো থেকেই বলছি যে নিবন্ধনে আসলে ভাইভাতে ফেলের পরিমাণটা 5% থাকে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি একটু অ্যানালাইসিস করে একটু সংক্ষেপে আপনাদেরকে জাস্ট এই জিনিসটাকে বুঝাই দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনার এটা নিয়ে আর কোনো কনফিউশন করতে না হয়। ভালো করে খেয়াল করে দেখেন, আপনার 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা ছিল 1,21,660 জন। এতজন লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী ছিল, ঠিক আছে? তার মধ্যে উত্তীর্ণ হয়েছেন 13,345 জন। এটা কিন্তু খুব বেশি না সংখ্যাটা, 13,345 জন। বুঝার চেষ্টা করেন ব্যাপারটা। আচ্ছা, তার মানে আমরা উত্তীর্ণের হার দেখতে পাচ্ছি 10.97% উত্তীর্ণের হার। তো এই 13,345 জনের মধ্যে আবার আপনারা দেখেন স্কুল লেভেলে ছিল হচ্ছে 10,968 জন। একটু ভালো করে অ্যানালাইসিসটা খেয়াল করার চেষ্টা করেন। স্কুল 2 পর্যায়ে ছিল 770 জন, এবং কলেজ পর্যায়ে ছিল অনলি 1,607 জন। শুধুমাত্র 1,607 জন। ব্যাপারটা বুঝার চেষ্টা করেন যে 1,21,660 জন লিখিত পরীক্ষা দিয়েছিলেন, তার মধ্যে 13,345 জন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। তার মধ্যে কলেজ লেভেল হচ্ছে শুধুমাত্র 1,607 জন। আচ্ছা, এবার ব্যাপারটা খেয়াল করে দেখেন। এরপর আমি 16তমতে আমরা একটু অ্যানালাইসিস করে দেখেন। 16তমতে লিখিত পরীক্ষায় পাশের সংখ্যা ছিল 22,398 জন লিখিত পরীক্ষায় পাশ করেছিল, যা 14.48%। 15তম থেকে একটু বেশি এতজন লিখিত পরীক্ষায় পাশ করেছে। এর মধ্যে স্কুলে ছিল হচ্ছে যে 22,000-এর মধ্যে স্কুলে ছিল হচ্ছে যে 17,140 জন। হ্যাঁ, একটা অ্যানালাইসিস করি আমরা, দেখেন। তারপর হচ্ছে স্কুল 2 পর্যায়ে ছিল মনে হয় 1200 জনের মতো ছিল মনে হয়। এটা সঠিক, এটা আমার ধারণাটা নাই। আর কলেজ লেভেলে ছিল হচ্ছে প্রায় 4,055 জনের মতো। ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করে দেখেন, 1,000 সামথিং ছিল এখানে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন যে লিখিত পরীক্ষায়, কলেজ লেভেলের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ছিল 4,055 জন, এবং স্কুলে ছিল 17,140 জন। এখানে স্কুলে 10,000 জন এবং কলেজে 1,607 জন। তারপর আমরা 17তমতে চলে যাই। 17তমতে খেয়াল করেন, 17তমতে হচ্ছে আপনার লিখিত পরীক্ষায় টোটাল পাশ করেছে 26,242 জন। এই 26,242 জনের মধ্যে স্কুলে হচ্ছে যে 19,095 জন, স্কুলে হচ্ছে যে প্রায় 19,095 জন। এরপর হচ্ছে আপনার স্কুল 2 এ হচ্ছে 2,000 প্লাস, 2,000 প্লাস ছিল, এবং কলেজ লেভেলে ছিল 5,046 জন, আর একটু বেড়েছে। ওকে, আচ্ছা। এরপর 18তমতে খেয়াল করেন, একটু খেয়াল করি আমরা। 18তমতে যা হয়েছে, 18তমতে আপনার টোটাল লিখিত পাশ করেছে 83,865 জন। একটু সংখ্যাটার দিকে খেয়াল করেন, যা বিগত 15, 16 এবং 17তমর তুলনায় অনেক বেশি। যেখানে বিগত 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 13,000 জন, 16তমতে 22,000 জন, 17তমতে 26,000 জন, সেখানে 18তমতে শুধুমাত্র লিখিত পরীক্ষায় পাশ করেছে 83,865 জন। এবং এর মধ্যে স্কুল লেভেলে প্রায় 55,000-এর মতো, স্কুল 2-তে 5,000-এর মতো, এবং কলেজ লেভেলে প্রায় 22,652 জন বা 22,000 প্লাস। ঠিক
ঠিক আছে, 22,000 প্লাস টিকিয়েছে। তার মানে যেটা বিগত বছর অর্থাৎ বিগত যে 4টা নিবন্ধন পরীক্ষা, 15, 16 এবং 17তম 3টা নিবন্ধন পরীক্ষা, এই 3টার থেকে অনেক বেশি। তো এই জায়গায় আসলে এনটিআরসি কি চিন্তা ভাবনা করছে সেটা আসলে একটা চিন্তা করার মতো বিষয়। কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার লিখিত পরীক্ষায় পাশ করালে তো শুধু হবে না, সেই বিষয়ে আপনার শূন্যপদ থাকতে হবে। না হলে তো আপনি লিখিত পরীক্ষায় পাশ করলেন, ভাইবা তো পাশ করলেন, আপনার জবটা তো হবে না যদি সেই কাঙ্ক্ষিত পোস্ট না থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার স্কুল লেভেলে মোটামুটি হচ্ছে যে কাভার হয়ে যাবে, কিন্তু কলেজ লেভেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জেনারেল কলেজগুলোতে পোস্ট সংখ্যা কম, কিন্তু মাদ্রাসায় হচ্ছে বেশি, যেটা বরাবরই সবসময় থাকে যে জেনারেল কলেজে তো পোস্ট সংখ্যা অবশ্যই কম থাকবে এবং মাদ্রাসাতেই হচ্ছে সব থেকে বেশি পোস্ট থাকে। তো এই ক্ষেত্রে ভাইবাতে কি পরিবর্তন আনবে, এখন আরো একটা অ্যানালাইসিস আমরা করি, ব্যাপারটা বুঝেন। যেমন মনে করেন কলেজ লেভেলে ভাইবা দিয়েছে প্রায় 22,000 জন। তো কলেজ লেভেলে যে 22,000 জন ভাইবা দিয়েছে, 83,000 জনের মধ্যে কলেজ লেভেলে 22,000 জন। এখন আমরা যদি 83,000 জনের মধ্যে যদি হিসাব করি যে 5% মতো যে গত বছর কিছু অনুপস্থিত থাকে, আর কিছু হচ্ছে যে সার্টিফিকেট জনিত জটিলতা থাকে ভাইবাতে, এই জিনিসটা আমি একটু আপনাদেরকে একদম এনশিওর করে ফেলি যে বিগত বছরগুলোতে যা হয়েছে 15, 16 এবং 17তমতে, আপনি যদি অনুপস্থিতির কারণে ভাইবাতে বাদ গিয়েছে, অথবা হচ্ছে যে আপনার সার্টিফিকেট জনিত যে জটিলতা আছে সেটার কারণে বাদ গেছে, অথবা কোনো ধরনের যদি আপনি অশোভন আচরণ করে থাকেন সেই কারণে ভাইবাতে বাদ গেছেন, নাহলে কিন্তু ভাইবাতে আর কাউকে কি করেনি, বাদ দেয়নি। তো এই ক্ষেত্রে এবার যেটা দেখা যাচ্ছে, ব্যাপারটা বুঝার চেষ্টা করেন যে আপনি 83,865 জনের মধ্যে যদি আপনি 5% ধরেন, তাহলে কিন্তু খুব বেশি হয় না। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এত সংখ্যক প্রার্থী ভাইবা উত্তীর্ণ হয়ে যদি এনটিআরসি সনদটা পায়, সেই ক্ষেত্রে এনটিআরসি কি সবার চাকরি নিশ্চিত করতে পারছে কিনা, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। কারণ সেই সংখ্যক তো শূন্যপদ নেই। যেমন আমি একটা ছোটখাটো আইডিয়া দিই, যেহেতু আমি আইসিটি বিষয়ে, সেহেতু আমি আইসিটি বিষয়ে নিয়ে একটা আইডিয়া দিই। যেমন ধরেন আইসিটিতে আপনার প্রায় 2800 জনের মতো ভাইবা দিয়েছে, তাই না? কিছু অনুপস্থিত হয়তো থাকতে পারে, প্রায় 2800 জনের মতো ভাইবা দিয়েছে, 2800 জনের মতো। তার মানে এর মধ্যে মাদ্রাসায় খুব কম সংখ্যক, মাদ্রাসায়, আর কিন্তু জেনারেল কলেজে বেশি। কিন্তু দেখা যাচ্ছে জেনারেল কলেজে আপনার পোস্ট থাকবে 150 প্লাস, বা সর্বোচ্চ আরো গেলে আরো কিছু বাড়বে। কিন্তু মাদ্রাসাতে তো অনেকগুলো পোস্ট খালি আছে। এখন যারা জেনারেল কলেজে আবেদন করেছেন তারা আবার মাদ্রাসায় আবেদন করতে পারবেন না, আবার মাদ্রাসারও জেনারেল কলেজে আবেদন করতে পারবেন না, এখন পর্যন্ত যেই নিয়মটা আছে আর কি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মনে করেন আপনার ভাইভাতে আমার পাশ করাইলো, ঠিক আছে, ভাইভাতে পাশ করিয়ে ফেললো, তাহলে ভাইভাতে পাশ করার পরে সিট তো হচ্ছে যে কম জেনারেল কলেজে, মাদ্রাসা তো বেশি, কিন্তু সেখানে তো পরীক্ষা দিয়েছে কম। তার মানে তখন তাদেরকে তো চাকরিটা তো নিশ্চিত করা যাবে না। এখন এনটিআরসি কোন পথে যাচ্ছে? এনটিআরসি আবার এদিকে 3 বছরের শূন্যপদের চাহিদা নিয়ে নিয়েছে, আগামী 3 বছরে কতজন শূন্যপদ হবে। প্রতিষ্ঠানগুলোতে চাকরির জন্য যেমন নিবন্ধন সনদ প্রয়োজন, তেমনি অন্যান্য বিভিন্ন যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে, যে ক্যান্টনমেন্ট কলেজগুলো বা বিভিন্ন আরো স্কুল কলেজগুলো আছে, সেগুলোতেও কিন্তু এখন যারা নিবন্ধনধারী আছে তাদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হচ্ছে। হ্যাঁ, যে এখন না, সবসময় তাদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হয়। তো নিবন্ধন সনদটা দেখ এখন, তাহলে এনটিআরসি কোন দিকে যাবে সেটা এখন আসলে তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এখানে আমরা আসলে এটা বিষয়ে গেস করতে পারবো না, কারণ একটা জিনিস খেয়াল করেন, যদি ভাইভাতে বেশি পাশ করে, আমি একটা সাবজেক্ট দিয়ে আইডিয়া দেওয়ার প্রয়োজন, মানে আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, ভাইভাতে যদি বেশি পাশ করায়, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদের সবার চাকরি নিশ্চিত করতে পারবে না এনটিআরসি। তো সেই ক্ষেত্রে কি ভাইভাতে ফেল করিয়ে দিয়ে ভাইভাতে ফেল করিয়ে দিয়ে সেই ক্ষেত্রে কি যে আরো কমিয়ে আনবে কিনা প্রার্থী, সেটাও কিন্তু একটা চিন্তা করার বিষয়। এখন কথা হচ্ছে যে কোন দিকে যাবে, সেটা জন্য আমাদেরকে আর কিছুদিন ওয়েট করতে হবে। গতবার কিন্তু প্রায় 7 দিনের মধ্যেই হচ্ছে যে অ্যারাউন্ড 7 দিনের মতো ছিল, মানে 7 দিনের মধ্যে হচ্ছে ভাইভা রেজাল্ট পাবলিশ করে দিয়েছিল। এইবার আশা করছি ঈদের আগেই দেওয়ার চেষ্টা করবে। যদি ঈদের আগে কোনোভাবে দিতে না পারে, তাহলে ঈদের পরপরই হচ্ছে দিয়ে দেওয়াটাই বেটার, কারণ এটা অলরেডি আমাদের অনেক সময় চলে গেছে। তারপরে আমি একটা জিনিস বলবো যে আমি সবসময় এটাই কামনা করি যে সবসময় ভালো হোক, বা যেটা আপনার রিজিকে আছে সেটা যাতে সবসময় থাকুক। কিন্তু কথা হচ্ছে যে যেটা আমাদের রিয়েলিটি, যেটা আমাদের বাস্তবতা, সেই জিনিসটাই আমি আপনাদেরকে তুলে ধরানোর চেষ্টা করলাম। তবে আমি বারবার বলছি, বিগত বছরগুলোতে প্রার্থীর সংখ্যা অনেক কম ছিল, এবছর প্রার্থীর সংখ্যা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে কিনা সেটার জন্য আমাদেরকে আরো কিছুদিন ওয়েট করতে হবে। এগুলো নিয়ে এখন অযথা কোনো ধরনের কোনো টেনশন করে কোনো লাভ নেই। কারণ একটা জিনিস বুঝেন, আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই। দেখেন, আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, একটা কম্বাইন্ড, আমাদের যে আইসিটির কম্বাইন্ড মেরিট লিস্ট আছে সেটা একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, আইসিটি 452 কোডে, আপনার 452 কোডে এখন পর্যন্ত প্রায় এখন পর্যন্ত 15, 16 এবং 17তম মিলে 710 জন নিবন্ধনধারী আছে।
710 জন, 3টা শিক্ষক নিবন্ধন পরীক্ষা মিলে। এছাড়া 431 করে আছে আরো প্রায় 4,500 জন প্লাস। তাদের তো ম্যাক্সিমাম জব হয়ে গেছে। এখানেও যারা আছেন ম্যাক্সিমাম জব হয়ে গেছে। তাহলে 3টা শিক্ষক নিবন্ধন মিলে 710 জনকে নিবন্ধিত করা হয়েছে। সে জায়গায় এবার শুধুমাত্র ভাইবা দিয়েছে প্রায় 2800 জনের মতো। তার মানে এখান থেকে ভাইবাতে কতজন নিবে আমরা হচ্ছে যে একটা আইডিয়া করতে পারছি। কিন্তু কথা হচ্ছে যে আমি বলবো যে আমার মনে হয় যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে চিরাচরিত যে নিয়ম সেই নিয়মে কিন্তু যাবে, যে ভাইভাতে পাশ করাবে। কিন্তু কথা হচ্ছে যে ভাইভাতে পাশ করালেও সবার চাকরি হয়তো এনটিআরসি সুনিশ্চিত করতে পারবে না। আর সবার চাকরি সুনিশ্চিত করাটা এনটিআরসি এর কাজ না, এনটিআরসি এর কাজ মূলত সার্টিফাই করা। ঠিক আছে, তো আমরা একটু ওয়েট করি। আমরা আমরা আমার মনে হয় যে দ্রুত পেয়ে যাব, ভাইবার রেজাল্টটা পেয়ে যাব। ভাইবার রেজাল্টের পরেই কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দ্রুত প্রকাশিত হয়ে যাবে আশা করছি। এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর কিন্তু আরো অনেকগুলো কাজ আছে, কিভাবে আপনি চয়েস দিবেন এবং কিভাবে আপনি আপনার চয়েস লিস্টগুলো সাজাবেন, এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আমরা আমাদের ক্র্যাক আইসিটি ফেসবুক পেজ থেকে লাইভে আসবো এবং এগুলো আপনাদেরকে আইডিয়া দিব। অবশ্যই অবশ্যই জেনে বুঝে তারপর সামনের দিকে অগ্রসর হবেন, কারণ এই জায়গায় যদি আপনি একটা ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনি ভালো প্রতিষ্ঠান থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন। তো ক্র্যাক আইসিটি পেজে সবসময় চোখ রাখবেন। আশা করছি এই সংক্রান্ত সকল আপডেট আপনারা ক্র্যাক আইসিটি থেকে পেয়ে যাবেন।